আজকের এই পডকাস্টটি 64 নম্বর এপিসোড হতে চলেছে এই চ্যানেলে। অনেক রকম বোঝাপড়ার মধ্যে দিয়েও যে চ্যানেলটাকে এখনও টিকিয়ে রাখতে পেরেছি, তাতে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হয়তো চ্যানেলটা অনেকটা ছোট আছে, এখনও সেভাবে বড় হয়ে উঠতে পারেনি, কিন্তু আশা আছে একদিন হয়তো ঠিকই বড় হয়ে উঠবে। আজকের কল রেকর্ডিংটিতে আমাদের সাথে ছিলেন দীপ্ত বাগচি। ওনার আগের একটি পডকাস্ট শেয়ার করা হয়েছিল 38 নম্বর এপিসোডে। যারা এখনো শোনেননি ওনার পডকাস্ট, তারা চটপট গিয়ে শুনে ফেলুন। দীপ্তবাবুকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। কিছুদিন ধরে আমি একটা জিনিস লক্ষ্য করতে পারছি, বিশেষ করে অনেক বড় বড় চ্যানেলগুলোতেও, যে মানুষের যে এক্সপেকটেশনস সেটা চূড়ান্ত লেভেলের সীমা পার করে যাচ্ছে, যার জন্য মানুষের দাবি দাওয়া মেটাতে বড় বড় চ্যানেলগুলো পর্যন্ত হিমশিম খেয়ে উঠছে। এবারে একটি মানুষের জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা সাধারণত কখনোই সিনেমার মতন ভয়ানক হয় না। একটা বা দুটো বিক্ষিপ্ত ঘটনা হয়তো হতে পারে, বাট সব ঘটনা কখনোই সিনেমার মতন অতটা ভয়ানক হওয়া সম্ভবপর নয়। আমি এখনো পর্যন্ত যতজনের কাছ থেকে ইন্টারভিউ নিয়েছি, আমার সাথে নিজের ভৌতিক ঘটনা যারা শেয়ার করেছেন এখনো পর্যন্ত, তাদের সাথে ঠিক ততটুকুই কথা হয়েছে যতটুকু ঘটনা তাদের সাথে ঘটেছে। এক্সট্রা ওতে জল মিশিয়ে ব্যাপারটাকে জগা খিচুড়ি বানানোর চেষ্টা করিনি। কিন্তু দিন দিন যা দেখতে পাচ্ছি, মানে বলতে গেলে সামনের মানুষকে জ্যান্ত ভূত না বানাতে পারলে মানুষের এক্সপেকটেশন শেষ হবে না। যাই হোক, এত কথা কখনো বলি না, কিন্তু যা অবস্থা দেখছি চারদিকে, তাই বাধ্য হলাম কথাগুলি বলতে আজকে। তোমাদের কি মতামতটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, একটা কথা তো মানতেই হবে যে এই চ্যানেলটি এখনো জল মেশায়নি ঘটনাগুলিতে, তাই হয়তো ছোট হয়েই আছে। যদি এই কথাটা তুমিও মানো, তাহলে হালকা করে লাইক এবং সাবস্ক্রাইব ঠুকে দিয়ে যেও। আমি অর্পণ আছি তোমাদের সাথে, তুমি শুনছো টেরর এফএম। ঘটনা নিজের মুখে শেয়ার করতে আমার সাথে যোগাযোগ করতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক শেয়ার করে দেওয়া হয়েছে। তো আর দেরি কেন, হেডফোনটা চটপট পরে ফেলো তাহলে। ভয় পেতে চাও বলেই তো না এসছো এখানে, নাকি? Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যাঁ, নমস্কার দীপ্তবাবু, কেমন আছেন? নমস্কার দাদা, আমি আছি বেশ ভালোই। আপনি কেমন আছেন বলুন? চলে যাচ্ছে দাদা, আপাতত গরম থেকে তো কিছুটা হলেও রেহাই পেয়েছি। আমাদের শেষবার একটা কথা হয়েছিল অনেকদিন আগে, এবং আমরা জেনেছিলাম যে আপনার লাইফে দুটো ঘটনা ঘটেছিল, একটা ল্যাপটপকে কেন্দ্র করে, আর একটা আপনার বনগাঁতে। আপনার নিশ্চয়, মানে আপনি বলেছিলেন যে আপনার নিজের একটা বাড়ি আছে বনগাঁতে, সেই বাড়ি থেকে কিছু একটা আপনি ফিল করেছিলেন, সেই ব্যাপারটা আমাদের সাথে শেয়ার করেছিলেন। একদম। তো সেই ঘটনার শেষে আমার যখন কথা হয়েছিল, আমি জানতে পেরেছিলাম যে আপনার দিদার জীবনে কিছু ঘটনা রয়েছে। নিশ্চয়ই দাদা, আর ধন্যবাদ আপনাকে, আর টেরর এফএম কে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর দর্শকদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমার ঘটনা আজকে। তো এই ঘটনাটা ঘটেছিল আমার দিদার সঙ্গে আর আমার মাসির সঙ্গে সম্পর্কে। তো ঘটনাটা ঘটেছিল আজ থেকে অনেক বছর আগে, ব্রিটিশ পিরিয়ডের সময় নদিয়া জেলার রানাঘাট এলাকায় তাদের একটা বাড়ি ছিল। বাড়িটা গ্রামের দিকে, আশেপাশে অনেক ফসলের মাঠ ছিল, মানে মাঠ কেন্দ্রিক জমি, 4-5 বিঘার উপরে বাড়ির জমিটা ছিল। তো সেই বাড়িতেই ঘটনাটা ঘটেছিল। আপনারা সবাই জানেন, আগেকার দিনে সবারই বাড়ির জমি অনেক বড় মাপের হতো। আমার সেই দিদাদের জমিটাও ওরকম 3-4 বিঘার উপরে ছিল। 3-4 বিঘার উপরে তাদের বাড়ি ছিল। সেই বাড়ির ভেতরে তাদের বাঁশ বাগান ছিল দুটো, তাদের একটা পুকুরও ছিল, অনেক ফলের গাছ ছিল, একটা আমের বাগান ছিল। তো তাদের যেহেতু কৃষিকাজটাই মূলত প্রধান পেশা ছিল, তো সেই জন্য তাদের বাড়িটা ফসলের জমির পাশেই ছিল, এবং বাড়ির জমিটা অনেক বড় ছিল। যে জমির ভেতরে নিজেদের বাড়িও ছিল, দুটো বাঁশ বাগানও ছিল, এবং সেই সাথে সবজি চাষ করার জন্য একটু জমিও ছিল, সাথে বাড়িতে একটা পুকুর ছিল। আর আপনারা জানবেন সবাই যে আগেকার দিনে
প্রত্যেকের বাড়িতে সাধারণত অ্যাটাচড বাথরুম থাকতো না। হুম। বাথরুমটা থাকতো ঘর থেকে, শোবার ঘর থেকে বেশ অনেকটা দূরে, সেটা বাগানের ভেতরে থাকতো। হুম। আর আমার সেই দিদাদের সেই ওয়াশরুমটা ছিল আর টয়লেটটা ছিল সেটা বাঁশ বাগানের ভেতরে। তো দিনের বেলায় ওয়াশরুম ইউজ করতে তেমন কোনো অসুবিধা না হলেও রাতের বেলায় সাধারণত বাড়ির মহিলাদের একটু ভয় লাগতো, গা ছমছম করতো, একা সাধারণত কেউ ওয়াশরুমে যেতে সাহস করতো না। যাই হোক, এই ছিল তাদের বাড়ির বর্ণনাটা। এবার যেদিন তখনকার দিনে বোধহয় লাইট আসেনি না গ্রামে, তখন বোধহয় হ্যাজাক লাইটটা চলতো বোধহয়, ওই হ্যাজাক পেট্রোম্যাক্স যে ল্যাম্প গুলো ছিল। একদম ঠিক বলেছেন দাদা, তখনকার দিনে ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল হয়নি, তখন সবাই বাড়িতে হ্যারিকেনের আলো, মোমবাতির আলো এইসবই ব্যবহার করতো। আর আপনি যে লাইটটার কথা বললেন হ্যাজাক, সেটা সাধারণত বড় যদি কোনো ফাংশন বা অনুষ্ঠান বা ইম্পর্টেন্ট যদি কোনো গ্যাদারিং হতো তখন সেখানে ইউজ করা হতো। অনেকের বিয়ের অনুষ্ঠানে বা রিসেপশনেও কিন্তু ওই লাইটগুলো প্রচলন ছিল। আর এমনিতে সাধারণত সবাই ডেইলি ইউজ করার জন্য হ্যারিকেন ইউজ করতো। যাই হোক, তো যেদিন ঘটনাটা ঘটে সেই দিনের বিকেলের কাহিনীটা আমি একটুখানি বলছি। আমার দিদা আর মাসি আর সেই সঙ্গে সম্ভবত দাদু সহ আরো বেশ কয়েকজন লোক ছিল, তারা তাদের জমিতে কাজ করতে গিয়েছিল দুপুর বেলায়। তখন মুগ ডাল ফসলটা তোলার কাজ চলছিল। মুগ ডাল শুকিয়ে গেলে গ্রামের সবাই হাত দিয়ে সেই মুগ ডালের সেই ফলগুলো তুলে নিয়ে এসে সেটা বাড়িতে এনে রোদে দিয়ে তারপর খোসা ছাড়িয়ে মুগ ডাল তৈরি করা, সোনা মুগ ডাল যেটা। তো সেই কাজের জন্য সবাই দুপুরবেলায় মাঠে গিয়েছিল। তো মাঠে কাজ করছিল, তারা মুগ ডাল তুলছিল সবাই মিলেমিশে। তো মুগ ডাল তুলতে তুলতে যখন সন্ধে হয়ে এলো তখন সবাই বললো যে তাহলে এবার বাড়িতে যাওয়া যাক, আজ অনেক কাজ হয়েছে। তো সবাই তাড়াহুড়ো করে তারা যা ফসল যা কালেক্ট করেছে মুগ ডাল সেগুলো সব গুছিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখন হয়েছিল কি, আমার মাসি সম্ভবত মাসির চুলটা খোলা ছিল, মাসি সেটা বুঝতে পারেনি। আর একটা কথা বলে রাখি, মুগ ডালের ফলের গায়ে আর পাতার গায়েও কিন্তু অসংখ্য কাটা থাকে, ছোট ছোট কাটা কাটা থাকে, যেটা দীর্ঘক্ষণ ধরে তোলার কারণে সারা গা হাত পা কিন্তু বেশ ভালো রকম চুলকোয়। তো এই জন্য না নিজের চুলটা উনি ঠিক করতে ভুলে গিয়েছিল, বা ইচ্ছে করলেও হয়তো বা পারছিল না, তাই কেয়ারলেসলি চুলটা ওরকম খোলাই ছিল, বেশ লম্বা চুল ছিল আমার মাসি। তো যারা পুরুষরা ছিল তাদের একটু তাড়া থাকে, তারা একটু বেশ চটপটে হয়, তারা চটপট করে বাড়ি চলে গেছিল। সব শেষে বেশ একটু সন্ধে হয়ে এলে তারপর আমার দিদা আর মাসি তারা আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা হয়। তো বাড়ির দিকে যখন যাবে তারা, যাবার পথে একটা বেশ মোটামুটি ঘন জঙ্গল পার করে তারপর তাদের বাড়ির দিকে যেতে হয়। তো এই ছিল ঘটনাটা। তারা অতটা কেয়ার করেনি যে এতে কোনো অসুবিধা হতে পারে কি পারে না। তবে একটা কথা কিন্তু প্রচলিত আছে, আগেরকার দিনে সবাই কিন্তু মানতো, এখনো অনেকেই মানে, যে মেয়েরা সন্ধেবেলায় যদি চুল খোলা রেখে ঘোরাফেরা করে তাহলে কিন্তু অশরীরী আত্মা বা প্রেতাত্মা ভর করার একটা সম্ভাবনা থাকে। নিশ্চয়ই জানেন, সবাই জানে এই কথা। তো তারা সেদিন ওটা নিয়ে অতটা গুরুত্ব দেয়নি, স্বাভাবিকভাবে তারা বাড়ি এসে ফ্রেশ হয়ে সন্ধ্যেবেলায় যে যার কাজকর্ম করে পড়াশুনো করে খাওয়া দাওয়া করলো, তারপর রাতে সবাই যার যার শোবার ঘরে ঘুমোতে গেল। তো আবার মাসি আর দিদা তারা আলাদা ঘরেই ঘুমাতেন। তো রাতের বেলায় গ্রামের দিকে নিশ্চিত ভাবে অনেক ঝিঝি পোকা ডাকে, একদম চারিদিক থমথমে নিস্তব্ধ। আর প্রত্যেকের ঘরে যার যার পার্সোনাল হ্যারিকেন লাইটটা আস্তে করে আর কি, মানে টিমটিমে একটা আলো ওই অবস্থায় লো করে রেখে, আলোর যে ফ্লেমটা সেটা লো করে রেখে সেটা সারা রাত ঘরে ঘরে জ্বালিয়ে রাখা হয়। আমরা এখনকার দিনে ডিম লাইট যেভাবে ইউজ করি ঠিক সেভাবেই, যাতে রাতের বেলায় যখন এমার্জেন্সি টাইমে যদি ন্যাচারাল কল আসে যখন উঠতে হবে, তাতে ওই সময় যাতে একটু আলোটা বা ফ্লেমটা হাই করে দিলেই যাতে
তাড়াতাড়ি ওটা নিয়ে বাইরে যাওয়া যায়। এই জন্য সবাই একটুখানি লো করে দিয়ে ওইভাবে হ্যারিকেনটা ঘরের জানালার পাশে বলুন বা কোনো একটা জায়গায় রেখে দিয়ে তারা ঘুমিয়ে পড়তো। তো সেইভাবে সবাই ঘুমিয়ে পড়েছিল যথারীতি। মানে তো অবস্থায় যাতে হ্যারিকেনের লাইটটা নিভে না যায়, তাই সেই জন্য একদম নিভে না যায়। যত একদম দাদা। কম করে রাখা যায়, তাহলে কেরোসিনটাও কম পড়ে, যখন মানে ওয়াশরুমে যাওয়ার হবে তখন এই হ্যারিকেনের লাইটটা আবার একটুখানি বাড়িয়ে দিয়ে আরামসে ওটাকে নিয়ে চলে যেতে পারবে। এক্স্যাক্টলি, আপনি ঠিক ধরেছেন একদম। হুম। তো সেইভাবে করে যে যার যার ঘরে রাতের বেলায় শুয়ে পড়লো। শুয়ে পড়ার পর হঠাৎ করে স্বাভাবিকভাবেই রাত, তখন মধ্যরাত 12টা কি 1টা নিশ্চয়ই বাজে। তখন আমার মাসির ন্যাচারাল কল পেয়ে যায়। তো মাসির ঘুম ভেঙে যাওয়ার পর তিনি হ্যারিকেনের আলোটা একটুখানি বাড়িয়ে দিয়ে ঘর থেকে আর কি বের হয়। ঘর থেকে বেরিয়ে, যেহেতু বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, সেই বাঁশ বাগানের মধ্যে তাদের ওয়াশরুমটা। সেই পুরোনো দিনের গ্রামে রাত 12টার সময় এদিকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, গা ছমছমে একটা অবস্থা। ওই সময় স্বাভাবিকভাবে যে কোনো মেয়ে একা যেতে ভয় পাবে। তো আমার দিদাকে ডাকতে শুরু করে যে, মা তুমি একটু বাইরে এসো তাড়াতাড়ি, আমি ওয়াশরুমে যাব। তো আমার দিদা তখন বেশ ঘুমে আচ্ছন্ন, গাঢ় গভীর ঘুমে আচ্ছন্ন। তো আর মোড়া ভেঙে বললেন যে, মা তুই এগো, আমি আসছি। ঘটনাটা হয়েছিল এমন যে আমার মাসির এতটাই বেগ পেয়েছিল, চাপ লেগেছিল ন্যাচারাল কল, যে উনি আমার দিদাকে বললেন, আচ্ছা ঠিক আছে তুমি এসো তাড়াতাড়ি, আমি এগোতে থাকলাম, আমি গেলাম আর কি। তো উনি আর অতটা ভয় না পেয়ে, ভয়কে উপেক্ষা করে আস্তে আস্তে এগিয়ে চললেন। যেহেতু চাপটা অনেক বেশি পেয়েছিল তার ওই রাতে। তো সেইভাবে একা একা সেই ছমছমে বাঁশ বাগানের ভেতরে সেই ওয়াশরুমে উনি ওনার মতো করে যথারীতি গেলেন। গিয়ে উনি ওনার ন্যাচারাল কাজকর্ম সেরে বেরিয়ে এলেন। বেরোনোর পর হঠাৎ আমার মাসি খেয়াল করলেন যে ওয়াশরুমের কাছে ওনাদের একটা পুকুর ছিল। ওনাদেরই পুকুর, নিজেদের বাড়ির জমির ভেতরে পুকুর, নিজেরা মাছ ছেড়ে সেই মাছ নিজেরাই ধরে খাওয়া দাওয়া, সেই মাছ খেতেন তারা। তো হঠাৎ করে রাতের বেলায় পুকুরের ভেতরে যদি কোনো কিছু পড়ে বা কোনো কিছু আওয়াজ হয়, স্বাভাবিক একটা কৌতূহল, যে কি হলো, কি পড়লো ওখানে। গ্রামের মানুষ সবাই একটুখানি কৌতূহলী হয়ে সেই দিকে কিন্তু যায়। আমার মাসিও সেইভাবে হ্যারিকেনটা আরো একটু জোরে বাড়িয়ে দিয়ে পুকুর পাড়ের দিকে যাচ্ছিলেন। এবার তখন তার মাথায় নেই যে দিদা কিন্তু এসে সেখানে পৌঁছয়নি। তখন তার মাথায় নেই সে বিষয়টা। সে কিন্তু একা একা পুকুরের দিকেও কিন্তু চলে গেছেন ওই সময়। পুকুরের দিকে গিয়ে দেখে কি, ওই যে শব্দটা হয়েছিল না, সেই শব্দটা আর কি উনি হ্যারিকেনের আবছা আলোয় দেখে কি পুকুর পাড়ে বসে রয়েছে একজন মহিলা, বসে পা দোলাচ্ছে। এবার হ্যারিকেনের আলো স্পষ্ট বোঝা যাচ্ছে না যে মুখটা আসলে কার, কে। এবার উনি আরো কাছে চলে যান পুকুরের কাছে গিয়ে, কে তুমি, এত রাত্রে এখানে বসে কি করছো? তা ওই একটা মহিলা বসেছিল, পা দোলাচ্ছিল, পুকুর পাড়ে বসে পুকুরের জলে পাটা দোলাচ্ছিল, আর সেই শব্দটা হচ্ছিল। সেই মহিলা তখন বলল যে, এই তো মা, ভীষণ গরম লেগে গেছে, তাই আমি একটু তোদের পুকুর পাড়ে এসে একটুখানি জলের মধ্যে পাটা একটু ভিজিয়ে একটু বসেছিলাম। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, তা তুমি একা? না, এই তো পাশে আরো অনেকে রয়েছে, দেখ তোর এই যে এক দিদি রয়েছে, তো এই আর এক মাসি রয়েছে, দেখ আরো অনেকে এসছে। ঠিক আছে। তো আমার সেই মাসি দেখতে পাচ্ছে সবারই পা দেখা যাচ্ছে আবছা আবছা, কিন্তু কারো মুখ পুরোপুরি স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না। সে বুঝতে পারছে না যে আসলে কারা কারা ওখানে বসে রয়েছে। বেশ স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছে যে অন্তত 5-7 জন লোক, 5-7 জন মহিলা ওখানে বসে রয়েছে, পাটা দোলাচ্ছে পুকুরে এরকম। তা তাদের সাথে কথা বলছিল। তখনও কিন্তু আমার মাসির একটুও ভয় লাগেনি, স্বাভাবিকভাবেই নিচ্ছে বিষয়টা। তো একটু পরে বললো, তুই এত রাত্রে এখানে কি করছিস? মানে তাকে মাসিকে বলা হলো যে, তুই এত রাত্রে এখানে কি করতে এসেছিলি? আমি এই তো রাতের বেলায় এসেছিলাম, আমার টয়লেট করার ছিল তাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
এই কথা বলতে বলতে হঠাৎ করে ওই 5-7 জনের মধ্যে একজন খপ করে পুকুর থেকে একটা মাছ ধরলো। মাছটা ধরার পরে হাত দিয়েই ধরলো। এক হাতে পুকুরের পাড়ে বসে মাছ ধরা নয় সামান্য কথা, এটা সাধারণভাবে এটা কিন্তু কোনো মানুষ ধরতে পারে না নিশ্চয়ই, তাই না? একদম। তো সেইভাবে খপ করে একটা মাছ ধরলো এবং মাছটা ধরে ওই মুহূর্তেই ওই মাছটা কাঁচা চিবিয়ে খাওয়াও শুরু করলো। এই ঘটনা দেখার পরে আমার মাসি কিন্তু বেশ যথেষ্ট ভয় পেয়ে গেল যে এটা কি হলো। এইভাবে তো মাছ ধরা এত সহজ নয়। আর মাসিদের পুকুরে তেলাপিয়া, সেই সঙ্গে চারাপোনা, বাটা, এই সমস্ত মাছ ছাড়া ছিল, যেগুলো এক হাতে ধরা এতটাও সহজ না। তো সেইভাবে ওই একজন মহিলা সে মাছ ধরে খাওয়া শুরু করলো কাঁচা কাঁচা। আমার মাসিকে তখন বললো, কিরে তুই আয়, কত দেখ তোদের পুকুরে না এত সুন্দর সুন্দর মাছ হয়েছে। হ্যাঁ, এবার এই কথা শুনে মাসির এবার একটু বেশ যথেষ্ট ভয় লাগতে শুরু করলো। এবার খেয়াল করলো মাসি যে আরো 3-4 জন মহিলা ওই তার মতোই আর কি, তারাও মাছ ধরতে শুরু করলো। এক এক করে মাছ ধরছে আর ওইভাবে কাঁচা কাঁচা খাচ্ছে আর পুকুরের পাড়ে বসে এরকম ভাবে পা তোলাচ্ছে। আর তাকে বলছে, এই আয়, হ্যারিকেনটা ওখানে রাখ, পাড়ে রাখ, রেখে আয়। কেন বলুন তো? কারণ মানুষের হাতে যদি আগুন বা আগুনের কিছু থাকে তাহলে কিন্তু ভূত বা প্রেতাত্মা কাছে ঘেঁষতে পারে না। এই জন্যই তাকে বারবার করে বলছে, তুই হ্যারিকেনটা পুকুর পাড়ে রাখ, রেখে তুই আয়, পুকুরের নাম। ওই যে 5-6 জন অশরীরী মহিলা, অশরীরী আত্মা, তাদের মূল উদ্দেশ্য ছিল আমার মাসিকে যে করেই হোক আগুন বা ওই হ্যারিকেনটা হাত থেকে হাত ছাড়া করবে আর তাকে পুকুর পাড়ে নামতে বাধ্য করবে যে করেই হোক, এবং সে যাতে সন্দেহ না করে। এইভাবে খুব কৌশলে তাকে ডাকছিল যে আয় আয়, মাছ শেষ হয়ে যাচ্ছে, আয়, তুই আয় না, আসলে ভীষণ মজা হবে, এরকম করে বলছিল। আমার মাসি বেশ সাহসী ছিল, তো সে বলছিল যে হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। সেও খুবই চালাক, সে বুঝতেই দেয়নি যে সে বুঝতে পারছে তাদের চালাকিটা, যে তারা আসলে কি চাইছে, তাদের আসল উদ্দেশ্যটা কি। তো আমার মাসি বলছে হ্যাঁ হ্যাঁ এই তো আসছি আসছি, তারাও আসছি। তখন ওই মুহূর্তে মাসি কিন্তু খেয়াল করলো যে তাদের হাসিটা বেশ আরো চকচকে হয়ে উঠছে। মানে মাসি যে বলছে হ্যাঁ হ্যাঁ আসছি, তারা বেশ আরো খুশি হয়ে উঠছে সবাই, যেন মানে সে নামলে হয় একবার পুকুরে, সবাই মিলে একসাথে তার উপরে ঝাঁপিয়ে পড়বে, এরকম একটা অবস্থা। ওই অবস্থা দেখে মাসি ভাবছে আমি কি করে বাড়ির দিকে যাব। আমার মাও তো, মানে আমার দিদা, আমার মাও তো এখনো এলেন না। হ্যাঁ, এবার জোরে চিৎকারও করতে পারছে না মা বলে। তখন মাসি করছে কি, ওই হ্যারিকেনটা হাতছাড়া করেনি, কিন্তু এক হাতে ধরেই রেখেছে। সেও খুব ভালো করেই বুঝতে পেরেছে হ্যারিকেনটা যদি সে একবার হাতছাড়া করে তখনই তার বিপদ আছে। তো সে হ্যারিকেনটা এক হাতে নিয়ে বললো কি, দাঁড়াও, আমি ভালো করে আমার কাপড়টা একটু গুটিয়ে নি, জলে নামতে হবে তো, ভিজে যাবে, আর একটু ভালো করে গুটিয়ে নি। তা অনেকক্ষণ ধরে গোটাচ্ছে ভালো করে, কিন্তু তার মনে রয়েছে অন্য প্ল্যান। সে কাপড়টা গোটাচ্ছে জলে নামার জন্য নয়, কিন্তু সে যাতে এক দৌড়ে বাড়ির দিকে যেতে পারে সেই জন্য কিন্তু কাপড়টা গোটাচ্ছিল। তখন সে খুব সাহস করে সে মনে মনে ঠিক করে ফেলে যে করেই হোক এক দৌড়ে আমাকে বাড়ি যেতেই হবে, সে যেভাবেই হোক। যদি বাঁচতে হয় তাহলে এটা ছাড়া আর কোনো উপায় নেই। তো তাদেরকে বারবার বোঝাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আসছি, এই তো হয়ে গেল, দাঁড়াও ভালো করে গুটিয়ে নি। এই বলে তার যখনই কাপড়টা ঠিকঠাক করে গোটানো হয়ে গেল, সে হ্যারিকেনটা হাতে নিয়েই দৌড়লো ভীষণ জোরে, চোখ কান বন্ধ করে। এবং মাঝপথে তার হ্যারিকেনটা হয়তো হাত থেকে পড়েই গেছিল। এবং তখন দৌড়তে দৌড়তে সেরা ভীষণ জোরে চিৎকার শুনতে পায় তাদের, ওরে শয়তান মেয়ে দাঁড়া,
দৌড় হচ্ছে আজকে, এরকম একটা আওয়াজ শুনতে পায় 5-6 জনের বেশ নাকি নাকি গলায়, আর একটা ঝড় ঝড় উঠলে যেমন একটা শোষো আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ হচ্ছিল, সেরকম একদম প্রকৃতিতে সেরকম মনে হচ্ছে যেন ঝড় উঠেছে। আর সে এক দৌড়ে বাড়িতে গিয়ে বাড়ির যে উঠোনের যে তুলসী মন্দির রয়েছে, তুলসী মঞ্চ যেটা, সেখানে গিয়ে একদম আছড়ে গিয়ে পড়ে, ধাপ করে একদম পড়ে, এবং সম্ভবত তার হাতটা ওই তুলসী মঞ্চে ওইভাবে গিয়ে ঠেকিয়ে সেইভাবে অজ্ঞান হয়ে পড়ে যায় ওখানে। ওই যে ধপ করে একটা আওয়াজ হলো পর, সেই শব্দে আমার দিদা তখন সজাগ হয়ে উঠেছিল ঘুম থেকে। আমার দিদা তখন উঠে উঠোনে এসে দেখে তার হ্যারিকেনটা ভালো করে আর কি, মানে হাই করে ফ্লেমটা জ্বালিয়ে উঠোনে এসে দেখে আমার মাসি উঠোনে এসে তুলসী মঞ্চের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সে সবাইকে, বাড়ির সবাইকে, দাদু সহ আর যারা যারা ছিল বাড়ির সবাইকে ডাকে সেই রাতে, বলো কি তোরা সবাই বাইরে আয়, সবাই বাইরে বেরিয়ে এসে দেখো কি হয়েছে আমার মেয়ে। তখন তার সেন্সলেস অবস্থা দেখে সবাইকে সাথে নিয়ে জল নিয়ে আসে, তার চোখে মুখে জল দেওয়া হয়। জল দেওয়ার পরে মাসির যখন জ্ঞান ফেরে, তখন মাসি বলল কি, আমি কোথায়, তুমি কোথায় ছিলে, তোমাকে না ডাকলাম? আমি গেলাম ওখানে পুকুর পাড়ে, ওখানে এদের সঙ্গে দেখা হয়েছিল, অনেকে বসেছিল 5-6 জন বসে। তখন আমার দিদা বলল, কই তুই আমাকে তো ডাকিসনি, কখন ডাকলি, আমি তো কিছু শুনতে পাইনি। তখন মাসি বলল যে কি, তুমি না আমাকে বললে তুই এগো আমি আসছি। তখন আমার দিদা বলল, না আমি কথা বলিনি। তখন আমার মাসি আরো ভয় পেয়ে যায়। তখন দিদা বলল, তুই আমাকে পুরো ঘটনাটা খুলে বলতো কি হয়েছিল। তখন মাসি যখন বলল যে আমি যখন বাইরে ওই ওয়াশরুমে ওখানে যাই, বাঁশবাগানের ওখানে পাশে যে পুকুরটা ছিল, ওখানে এরকম 5-6 জন মেয়ে বসে পা দোলাচ্ছিল, এবং আমি দেখতে পেলাম যখন তারা এক এক করে মাছ ধরে খাচ্ছিল পুকুর থেকে, তখন ওটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই এবং ছলে বলে কৌশলে তাদের থেকে পালিয়ে আসি। কথাটা শুনে আমার দিদাও ভীষণ ভয় পেয়ে যায়। তখন আমার মাসিকে বলেছিল, আচ্ছা তুই কালকে সন্ধ্যেবেলা যখন বাড়ি ফিরেছিলিস, তখন কি ভালো করে চুলটা বেঁধেছিলিস ওই জঙ্গলের ভেতর দিয়ে আসার সময়? তখন আমার মাসি বলল, মনে হয় আমি আমার চুলটা ঠিক করে বাঁধি, খোলাই ছিল। তখন আমার দিদা অনেক বকাঝকা করেছিল যে তোকে না অনেকবার বলেছি, বারবার বলেছি, রাতে বিরেতে চুল খোলা রেখে কখনো চলবি না, খোলা চুলে প্রেতাত্মা ভর করে। দেখলি তো আমার কথা মিলে গেল তো। এই বলে তাকে অনেক বকাঝকা দিয়েছিল। আর ওই রাতেই ওই পাড়াতেই আর কি, তখনকার দিনে প্রত্যেক এলাকাতেই কাছাকাছি একজন করে আর কি, যিনি আর কি ভূত আত্মা প্রেতাত্মা এইসব যদি কখনো ক্যাচ করে, তো তাদের আর কি ওঝা টাইপ রিলিফ দেওয়ার জন্য ওঝা টাইপের থাকে একদম, তার কাছে নিয়ে গেছিল সেই রাতেই। তখন রাত সম্ভবত 2টো কি 3টে বাজে। তার কাছে গেলেন, যাওয়ার পরে সেই ওঝা ওই রাতেই তাকে দেখেই বলে দিলেন যে মা ভয় পাস না, তুই বিপদ থেকে মুক্ত হয়ে গিয়েছিস, কারণ তুই যে আলোটা কাছে রেখেছিলিস, যে হ্যারিকেনের আলোটা তোর হাতে সবসময় ছিল, ওটাই তোকে বাঁচিয়েছে। আর তুই যে এসে তুলসী মন্দির স্পর্শ করে অজ্ঞান হয়ে গিয়েছিস, এই জন্য সেই প্রেতাত্মা তোকে রাতে কিছু করতে পারেনি। আর আমি তোকে একটা একটা ধাগা দিচ্ছি, এই ধাগাটা পরবি। আর সেই সময় চলতো একটা প্রচলন ছিল, জলে মন্ত্র পড়ে আর কি দেওয়া হতো, সেই জল খেত সবাই। তো তারপর কিছু মন্ত্র বলে দিয়ে তাকে বেশ ঠান্ডা করে বেশ নিশ্চিন্ত করে সেই রাতে বাড়ি পাঠানো হয়। তারপর আমার মাসি, আমার দিদা সবাই মোটামুটি নিশ্চিন্ত হয়। কিন্তু আমার মাসির পরপর 3-4 দিন জ্বর এসেছিল, আমার মাসি জ্বরে ভুগেছিল এই ঘটনার পরে। তো তারপর ডাক্তারও দেখানো হয়, জ্বর সারছিল না। তারপর আবার সেই ওঝার কাছে যখন যায়, তারপর সেই ওঝা কিছু মন্ত্র দিয়েছিল আর কিছু মাদুলি দিয়েছিল, বলেছিল এটা একটু পড়বি আর কিছুদিন একটু নিয়ম মেনে ঠাকুরের নাম করবি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়।
তো এই ঘটনাটা আমার দিদা এবং মাসি দুজনেই আমাকে বলেছিল, তো আমি এটা শেয়ার করলাম আচ্ছা। আপনাদের সঙ্গে। আমি আমার একটা প্রশ্ন রয়ে গেল, এই পুকুর যেটা ছিল, ওই পুকুর পাড়ে কি পরেও কি আর কিছু এরকম অ্যাক্টিভিটি দেখা গেছিল? এই যে পুকুরটা, এই পুকুরটায় পরেও এরকম রাতের বেলায় যখনই কেউ ওয়াশরুমে যেত তখনই এরকম ঝুপঝাপ টুপটাপ এরকম শব্দ হতো। তো আমার দিদার কাছ থেকে আমি জানতে পেরেছি যে ব্রিটিশ পিরিয়ডে সম্ভবত ওই যে পুকুরটা যেখানে তারা খুঁড়েছিল ওই জায়গাটায় নাকি অনেককে একদম গুলি করে মেরে ফেলা হয়েছিল, কাউকে একদম গলা কেটে ওখানে ফেলে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছিল। তারপর সেই জমিটা অনেকদিন ধরে পড়ে থাকায় কম দামে বিক্রি করে দেওয়া হয়েছিল। পুরো 3.5-4 বিঘা যে জমি সেটা বেশ কম দামে বিক্রি করে দেওয়া হয়েছিল। তা সম্ভবত ওই কারণের জন্য তাদের আত্মা শান্তি না পাওয়ায় ওখানে রাত বিরাতে এই ধরনের উৎপাত আর কি চলতো। তো সেই জন্য ভবিষ্যতেও আর কি এরকম টুকটাক ঘটনা ওই পুকুরটাকে কেন্দ্র করে ঘটেছে। একটু ভয় গা ছমছম করতো সবারই এই ঘটনার পরে ওই বাগানে যাবার সময় রাতের বেলায়। তো তারপর বেশ কিছু বছর পরে আমার দিদারা শহরের দিকে ভালো পজিশন দেখে তারপর বাড়ি কিনে শিফট হয়ে যায়, আর সেই গ্রামের সেই জমি আর কি বিক্রি করে দিয়ে চলে আসে। আচ্ছা। এই ছিল আমার ঘটনা। আশা করছি আমাদের শ্রোতা বন্ধুদের ভালো লাগবে এই ঘটনাটা। আপনার কি কিছু বলার আছে আমাদের শ্রোতা বন্ধুদেরকে? ধন্যবাদ। আমিও আশা করি যে সবার ভালো লাগবে এই ঘটনাটা। আর শ্রোতা বন্ধুদেরকে আমার একটা কথাই বলার, সেটা হচ্ছে এমন কিছু ঘটনা থাকে সবার জীবনে সেখান থেকে কিছু শেখা যায়। তো আমি এই ঘটনার থেকে শিখতে পেরেছিলাম একটা বিষয়, যে সবকিছু কুসংস্কার বলে উড়িয়ে দেওয়াটা হয়তো বা যায়, কিন্তু কখনো কখনো একটু সাবধান থাকাটাও হয়তো বা উচিত। যেহেতু একটা কথা আছে, যা কিছু রটে তার কিছু হলেও ঘটে। তো সমস্ত বিজ্ঞান থাকবে, আছে, কিন্তু কিছু গা ছমছম কিছু ভৌতিক ব্যাপার অবশ্যই থাকে। তো সাবধান থাকাটা ভুল কিছু নয়, কারণ আত্মা বা প্রেতাত্মা একদম উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়, একদম, আমি মনে করি ব্যক্তিগতভাবে। একদম। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ দাদা, আমারও খুব ভালো লাগলো টেরর এফএম এ অংশ নিতে পেরে আর সবার মাঝে ঘটনাটা শেয়ার করতে পেরে। আপনিও ভালো থাকবেন দাদা। একদম। শুভরাত্রি। শুভরাত্রি দাদা। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM